গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। তো স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটা ক্লাস ধরে যে তোমাদের বইতে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, সেখান থেকে কিন্তু আমরা আমাদের যে আলোচনা সেটা শুরু করেছিলাম, তাই তো? এবং আমরা গত ক্লাসে বিভিন্ন ধরনের যে বায়ু প্রবাহ রয়েছে, যেমন সাময়িক বায়ু, নিয়ত বায়ু, আকস্মিক বায়ু, এই যে বায়ু সম্পর্কে কেবলমাত্র দুটি করেছিলাম, তাই তো? কোন দুটি করেছিলাম বলতো? করেছিলাম নিয়ত বায়ু প্রবাহ এবং সাময়িক বায়ু, তাই তো? এবং আর যে দুটি বায়ু রয়েছে, স্থানীয় বায়ু রয়েছে, আহ দেখো এইগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের এই ক্লাসটা হবে। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কি কেমন মনে আছে, সেটা একটু আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে জানার চেষ্টা করব। তো তোমরা বলো তো, এই যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের কয়টি উপাদান বায়ুমণ্ডল নিয়ে গঠিত? তিনটি উপাদান, খুব ভালো। সেই উপাদানগুলি কি কি বলো তো? ভেরি গুড। তিনটি উপাদান হলো গ্যাসীয় উপাদান, ধূলিকণা এবং জলীয় বাষ্প, তাই তো? এবারে এই যে গ্যাসীয় উপাদান, এই গ্যাসীয় উপাদান বলতে আমাদের পরিবেশে যে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, সেই গ্যাসগুলো আমাদের বায়ুমণ্ডলেও রয়েছে। এবং সবথেকে বেশি পরিমাণে যে গ্যাসটি বায়ুমণ্ডলে রয়েছে সেটি কি বলতো? বাহ, খুব ভালো বলেছো, যে নাইট্রোজেন। কত পার্সেন্ট থাকে বলতো? 78.08% কিন্তু বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে। এবং দ্বিতীয় যে স্থানে রয়েছে সেটি কিন্তু রয়েছে 20.94%। তাহলে বায়ুমণ্ডলের দ্বিতীয় সর্বোচ্চ গ্যাস কোনটা বলতো? অক্সিজেন। খুব ভালো। এছাড়া বায়ুমণ্ডলে আর্গন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন প্রভৃতি গ্যাস কিন্তু রয়েছে। এবং চারটি যে গ্যাস রয়েছে, মূলত সেই চারটি গ্যাসকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, কারণ তাদের কিন্তু বায়ুমণ্ডলে খুবই সামান্য পরিমাণে পাওয়া যায়। সেই চারটি নিষ্ক্রিয় গ্যাসের নাম কি তোমাদের মনে আছে? মনে আছে। তাহলে বলো তো কি কি সেই নিষ্ক্রিয় গ্যাসগুলি? নিয়ন, ভেরি গুড। আর নিয়ন, হিলিয়াম, জেনন আর ক্রিপ্টন, তাই তো? তাহলে এই চারটি হলো কি নিষ্ক্রিয় গ্যাস। বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে আমরা তারতম্য করেছিলাম, বা উষ্ণতার ভিত্তিতে আমরা কিন্তু বায়ুমণ্ডলকে শ্রেণী বিভাগ করেছিলাম। মূলত ছয়টি ভাগে ভাগ করতে পেরেছিলাম আমরা, তাই তো? সেখানে তোমরা আমাকে বলো তো, যে বায়ুমণ্ডলের নিম্ন যে স্তরটি রয়েছে স্তর বিন্যাসে, সেই স্তরটির নাম কি? ট্রপোস্ফিয়ার, ভেরি গুড। এই ট্রপোস্ফিয়ারকে কিন্তু বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, তাই না? কেন বলা হয় বলতো? বাহ, খুব ভালো বলেছো, যে এখানে ঝড় বৃষ্টি, বিভিন্ন রকম ঘূর্ণিঝড় ইত্যাদি সৃষ্টি হয়, ফলে পরিবেশটা কিন্তু অশান্ত থাকে। তাই একে আমরা কি বলবো? ক্ষুব্ধ মণ্ডল। দেখো, ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি পর্যন্ত, এবং মরু অঞ্চলের কাছাকাছি বা মেরু অঞ্চলের যে কাছাকাছি, সেখানে উচ্চতা কত থাকে বলতো? 8 কিমি মতো। ঠিক আছে। এর দ্বিতীয় যে স্তরটি, সেটি কি নাম ছিল? স্ট্র্যাটোস্ফিয়ার, ভেরি গুড। এই ট্রপোস্ফিয়ার এবং তার ঠিক পরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবং এই দুটির মাঝখানে যে রেখা দ্বারা এদের বিচ্ছিন্ন করা হয়েছে, সেটাকে কি বলে বলতো? ট্রপোপজ, ভেরি গুড। দেখো, শান্ত মণ্ডল নামটা তোমরা শুনেছো? তাহলে শান্ত মণ্ডল বলা হয় কোন স্তরকে? ভেরি গুড, স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু শান্ত মণ্ডল বলা হয়, তাই না? আচ্ছা, কেন? কারণ এখানে ঝড় ঝঞ্ঝা মেঘ বৃষ্টি কিছুই হয় না, তাই একে শান্ত মণ্ডল বলা হয়। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে কিন্তু ওজোন স্তর বলে একটা বস্তু রয়েছে বা জিনিস রয়েছে। সেই ওজোন স্তর আমাদেরকে কিন্তু রক্ষা করে। কিভাবে, কি থেকে রক্ষা করে তোমাদের মনে আছে বলতো? বাহ, খুব ভালো বলেছো, যে সূর্যের যে অতি বেগুনি রশ্মি, সেই অতি বেগুনি রশ্মি যেটা ত্বকের ক্যান্সার ঘটায়, চোখের রেটিনার সমস্যা দেখা দেয়, সেই অতি বেগুনি রশ্মি কিন্তু শোষণ করে নেয় ওজোন স্তর। তবে মানুষের যে বর্তমান বিভিন্ন কাজকর্ম রয়েছে, অর্থাৎ মানুষের দ্বারাই কিন্তু বর্তমানে এই ওজোন স্তরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন গ্যাসের মাধ্যমে। সেই গ্যাসগুলি কি তোমাদের মনে আছে, যে কোন কোন গ্যাস দ্বারা ওজোন স্তর ক্ষতি ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলতো? বাহ, খুব ভালো বলেছে, যে ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে তোমরা কি জানলে, যে ক্লোরোফ্লোরোকার্বন বা শর্টে একে সিএফসি বলা হয়। সেই ক্লোরোফ্লোরো কার্বন যেখান
রেফ্রিজারেটর, এসি, বিভিন্ন ফোম স্প্রে সেখান থেকে এটা উৎপন্ন হয় বা নির্গত হয় এবং সেটি বায়ুমণ্ডলে মিশে অতি বেগুনি রশ্মি যে আটকায় যে স্তর, ওজোন স্তর, তাকে কিন্তু ক্ষয় করে দিচ্ছে এবং গর্তের সৃষ্টি করছে। যে জায়গাটা ক্ষয় হচ্ছে সেই জায়গাটা গর্তের সৃষ্টি হচ্ছে, ফলে কিন্তু সেই জায়গাটাকে আমরা কি বলবো বলতো? ওজোন গহ্বর। ভেরি গুড। আচ্ছা, আর কি কি আছে বলতো যে গ্যাসগুলো এরকম বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষতি করছে? মিথেন। ভেরি গুড। আর হ্যালান, তারপরে নাইট্রাস অক্সাইড, আর কি রয়েছে? মিথাইল ক্রোমাইড, তাই না? এই যে আহ, কয়েক রকম গ্যাসের কথা বললাম তোমাদের, এগুলো কিন্তু বায়ুমণ্ডলের ওজোন স্তরকে কিন্তু ধ্বংস করছে। তোমরা আমাকে বলতে পারবে যে বায়ুমণ্ডলের যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? বাহ, খুব ভালো বলেছে, থার্মোমিটার, যে থার্মোস্ফিয়ার। তাহলে এই থার্মোস্ফিয়ারের অপর নাম কি বলতো? ভেরি গুড। থার্মোস্ফিয়ারের অপর নাম কিন্তু হলো আয়নোস্ফিয়ার, তাই তো? উষ্ণতা আমরা পড়েছিলাম, উষ্ণতা পরিমাপের একক আমরা জেনেছিলাম। বলতো কোন কোন স্কেলে আমরা এই উষ্ণতার পরিমাপ করি? সেলসিয়াস। ভেরি গুড। আর ফারেনহাইট স্কেল এবং রোমান স্কেল, এই তিনটি স্কেল। তবে ফারেনহাইট আর রোমান স্কেল, সরি, ফারেনহাইট স্কেল আর হচ্ছে সেলসিয়াস স্কেলটাই কিন্তু সব থেকে বেশি পৃথিবীতে ব্যবহার করা হয়। ফারেনহাইটের ঊর্ধ্বাঙ্ক কত তোমরা জানো? বাহ, 212 ডিগ্রি ফারেনহাইট। এবং নিম্নাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। খুব ভালো বলেছো। এবারে এই যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের সব জায়গায় কি তোমার উষ্ণতা সমান? সমান না, তাই না? তাহলে বায়ুমণ্ডলে কিন্তু উষ্ণতা সব জায়গায় সমান না, তার কারণগুলি কি তোমরা জানো? জেনেছিলে, তাই তো? কি জেনেছিলে কারণগুলো? সূর্যরশ্মির পতন কোণ। ভেরি গুড। আর উচ্চতা, অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিন্তু বা উষ্ণতা কিন্তু হ্রাস পায়, তাই না? আর কি জেনেছিলে? স্থলভাগ ও সমুদ্রভাগের অবস্থান, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, বিশ্ব উষ্ণায়ন, অতি নগরায়ন ইত্যাদির ফলে কিন্তু যে বায়ুমণ্ডলের যে উষ্ণতা, সেটি কিন্তু তারতম্য আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া আমরা আর কি পড়েছিলাম? যে তাপমণ্ডল। তাপমণ্ডলকে শুনে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম বলতো? 3 ভাগে। কি কি সেটি? উষ্ণমণ্ডল, হিমমণ্ডল আর নাতিশীতোষ্ণ মণ্ডল, তাই তো? আচ্ছা, ভেরি গুড। স্টুডেন্ট, এই যে আজকে যে চ্যাপ্টারটা বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ, এর আগে কিন্তু আমরা বিভিন্ন বায়ু চাপ সম্পর্কে পড়েছিলাম, 7টা যে বায়ুচাপ বলয় রয়েছে সেটা সম্পর্কেও জেনেছিলাম। দেখো, এই যে বায়ু চাপ পরিমাপ করা হয়, এই বায়ুচাপ পরিমাপের কিন্তু যন্ত্র রয়েছে। 4টি মূলত প্রধান যন্ত্র রয়েছে। সেই যন্ত্রগুলি কি কি তোমাদের মনে আছে? মনে আছে, তাহলে বলো সেই যন্ত্রগুলি কি কি? ভেরি গুড। টরিশিলি ব্যারোমিটার, 2 নম্বর ফরটিন ব্যারোমিটার, 3 নম্বর অ্যান্ড্রয়েড ব্যারোমিটার এবং 4 নম্বর হলো ব্যারোমেট্রিক অল্টিমিটার। তোমরা কিন্তু এখানে মনে রাখবে এই ব্যারোমেট্রিক অ্যালটিমিটার কিন্তু জাহাজ, সরি, জাহাজ নয়, উড়োজাহাজ অর্থাৎ হেলিকপ্টার, প্লেন বা বিমান, এগুলোতে কিন্তু এই ব্যারোমেট্রিক অল্টিমিটার ব্যবহার করে। অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তারতম্য এতে কিন্তু ধরা পড়ে এই ব্যারোমিটারে। আচ্ছা, তারপরে তোমরা বলো তো যে আহ, বায়ুচাপ বলয়গুলি কি কি 7টি? ভেরি গুড। যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর কি ছিল? যে কর্কটীয় উপরে এবং নিচে হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়, তাই তো? নিরক্ষরেখার উত্তরে কর্কটীয় এবং নিচে কিন্তু মকরীয় উচ্চচাপ বলয়। এর ঠিক পরে ছিল 4 ও 5 নম্বর সুমেরু এবং কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর একেবারে মেরুর দিকে কি ছিল? সুমেরু ও কুমেরু কিন্তু উচ্চচাপ বলয়, তাই তো? আচ্ছা, ভেরি গুড। আমরা এরপরে বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ সম্পর্কে কিন্তু গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে নিয়ত বায়ু সম্পর্কে পড়েছিলাম তো। নিয়ত বায়ু সম্পর্কে বলতো এই নিয়ত বায়ুকে কয় ভাগে ভাগ করা যায়? ভেরি গুড, 3 ভাগে। কি কি? না, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আর কি বায়ু বলো? মেরু বায়ু। খুব ভালো। এবারে আয়ন বায়ুকে কিন্তু আরো একটি নামে ডাকা হয়। কি নামে বলতে পারবে? বাহ, খুব ভালো বলেছো, যে বাণিজ্য বায়ু, তাই না? তাহলে আয়ন বায়ুর অপর নাম কিন্তু বাণিজ্য বায়ু, বা পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে বাণিজ্য বায়ু বলা হয় কোন বায়ু প্রবাহকে? তাহলে উত্তর কি হবে তোমাদের?
আয়ন বায়ু। এই নিরক্ষীয় বা তোমরা যে অঞ্চলটা, সেই অঞ্চলে কিন্তু দেখবে আইটিসিজেড লক্ষ্য করা যায়। এই আইটিসিজেড কিন্তু কি বা ফুল ফর্ম কি সেটা আমরা গত ক্লাসে জেনেছিলাম। তোমাদের মনে আছে যে আইটিসিজেড এর ফুল ফর্ম কি? বলো। হ্যাঁ, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তাহলে কি ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, একে আমরা কি বলছি? আইটিসিজেড। আচ্ছা স্টুডেন্ট, আমরা যখন পশ্চিম বায়ু পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে গর্জনশীল 40-এর কথা। কত ডিগ্রি অক্ষরেখায় বলতো এই গর্জনশীল 40-এ লক্ষ্য করা যায়? 40 ডিগ্রি অক্ষরেখায় কিন্তু গর্জনশীল 40-এ লক্ষ্য করা যায়, তাই তো? তো ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসের পড়া তোমাদের ভালোই মনে আছে। আজকে আমরা আরো যে দুটি বায়ু প্রবাহ রয়েছে, কি কি, যে নিয়ত বায়ু এবং সাময়িক বায়ু বাদ দিয়ে স্থানীয় বায়ু আর আকস্মিক বায়ু। এই স্থানীয় বায়ু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে। তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে স্থানীয় বায়ু নির্দিষ্ট কিছু অঞ্চলে অঞ্চলে এই বায়ু কিন্তু লক্ষ্য করা যায়। সেই স্থানীয় বায়ু কি কি রয়েছে সেগুলো আমরা সব জানবো, এবং আকস্মিক বায়ু বা কি কি সে সম্পর্কে কিন্তু আমরা আজকের ক্লাসে জানবো। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো স্টুডেন্ট, প্রথমেই রয়েছে স্থানীয় বায়ু। 3 নম্বর বা গ, ক খ আমরা গত ক্লাসে জেনে এসেছি। আজকে আমরা জানবো গ, স্থানীয় বায়ু সম্পর্কে। স্থানীয়ভাবে উষ্ণতা ও বায়ুচাপের তারতম্যে প্রবাহিত বায়ু কিন্তু হলো স্থানীয় বায়ু। অর্থাৎ অল্প কোনো স্থানে যখন উচ্চচাপ নিম্নচাপ লক্ষ্য করা যায়, তখন যে বায়ুপ্রবাহ হঠাৎ করে আসে তাকে আমরা কি বলবো? স্থানীয় বায়ু। এই পরিসর কম বলেই এই বায়ুকে স্থানীয় বায়ু বলা হয়। তাহলে স্থানীয় বায়ুর নামকরণ কেন হয়েছে? এর পরিসর কম, অর্থাৎ এই যেটুকু অঞ্চল জুড়ে লক্ষ্য করা যায় সেটা কিন্তু অল্পটুকু স্থানে, তাই একে আমরা কি বলবো? স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু দুই প্রকার, কি কি? উষ্ণ ও শীতল। তাহলে স্থানীয় বায়ু কিন্তু দুই প্রকার, উষ্ণ বায়ু এবং শীতল বায়ু। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ফন। ফন কি? ফন কিন্তু হলো এক ধরনের স্থানীয় বায়ু। আমরা এরপরে কয়েকটা স্থানীয় বায়ু সম্পর্কে কিন্তু আস্তে আস্তে জানবো, ঠিক আছে? ইউরোপের আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ুগুলো কিন্তু ফন। তাহলে এই ফন কোথায় লক্ষ্য করা যায়? না, ইউরোপে। ইউরোপের যে আল্পস পর্বত রয়েছে তার উত্তর ঢালে কিন্তু এই উষ্ণ ও শীত শুষ্ক বায়ু কিন্তু লক্ষ্য করা যায়। ফনের প্রভাবে আল্পস পর্বতে বরফ গলে। তাহলে এই উষ্ণ বায়ু বলছে, ফলে কি হবে? বরফাকৃত অঞ্চল হঠাৎ করে গরম হয়ে যাবে না? তাহলে যে পর্বতের উচ্চ ভাগে যে বরফ জমে সেটা কিন্তু গলে যায় এই ফনের প্রভাবে। এই বায়ু প্রভাবে সুইজারল্যান্ডের শীতকালের আবহাওয়া মনোরম থাকে বলে সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরুদ্যান বলা হয়। তাহলে কি, যে তোমরা নিশ্চয়ই সুইজারল্যান্ডের নাম শুনেছো। অত্যন্ত সাজানো গোছানো সুন্দর একটি দেশ এই সুইজারল্যান্ড। তাহলে এই সুইজারল্যান্ডের মেন আকর্ষণ কিন্তু এই মনোরম আবহাওয়া, ঠিক আছে? এই ফন এর জন্যই কিন্তু সেখানে এই মনোরম আবহাওয়াটা হয়, যার জন্য সুইজারল্যান্ডকে আমরা বলে থাকি কি? জলবায়ুগত মরুদ্যান। সরি স্টুডেন্ট, তাহলে সুইজারল্যান্ডকে বলা হচ্ছে জলবায়ুগত মরুদ্যান। দেখো এই যে ছবি, খুব সুন্দর একটি দেশ যার নাম সুইজারল্যান্ড। আচ্ছা, এরপরে যে স্থানীয় বায়ুটা রয়েছে সেটা দেখো চিনুক। চিনুক কিন্তু রকি পর্বতের অংশে লক্ষ্য করা যায়। দেখো, রকি পর্বতের পূর্ব ঢালে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পেইরি অঞ্চলে বসন্তের শুরুতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু কিন্তু হলো চিনুক। চিনুক প্রবাহে কখনো কখনো কয়েক ঘন্টা উষ্ণতা এক লাফে 25 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাচ্ছে। আবার এই বায়ুপ্রবাহ পেইরি অঞ্চলে বরফ গলে ও বন্যা হয় বলে রেড ইন্ডিয়ানরা এর নামকরণ করেন কিন্তু তুষার ভক্ষক। খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা হয়তো আগে চিনুক একটা স্থানীয় বায়ু, তার নামও হয়তো শুনেছো যখন তোমরা দক্ষিণ আমেরিকা পড়েছিলে ক্লাস 8-এ, তাই না? তখন কিন্তু এরকম আহ, চিনুক স্থানীয় বায়ু ছিল। যখন তোমরা সেখানকার প্রাকৃতিক বৈচিত্র্য পড়ছিলে বা প্রাকৃতিক ভূগোলটা পড়ছিলে তখন কিন্তু ছিল। যাই হোক, তাহলে রকি পর্বতের পূর্ব ঢালে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পেইরি অঞ্চলে কিন্তু এই চিনুক নামক স্থানীয় যে বায়ু, যেটি কি উষ্ণ এবং শুষ্ক, সেটি লক্ষ্য করা যায়। এবং এই বায়ুটা এতটাই উষ্ণ যে কয়েক
ঘন্টার মধ্যে তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। ঠিক আছে, দেখো এই যে ছবিতে রকি পর্বতে এরকম পর্বতের পূর্ব ঢালে কিন্তু এরকম চিনুক নামে স্থানীয় বায়ু কিন্তু প্রবাহিত হয়। ঠিক আছে, এবং এই বায়ুর প্রভাবে বরফ গলে কিন্তু অনেক সময় বন্যারও লক্ষ্য করা যায় এইসব অঞ্চল। ফলে ইন্ডিয়ানরা এই বায়ুকে নামকরণ করেছে কি বলতো, তুষারবক্ষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তুষারবক্ষ বলা হয় কোন বায়ুকে? তাহলে উত্তর কি হবে তোমাদের, যে চিনুক নামক যে স্থানীয় বায়ু তাকে কিন্তু বলা হয় তুষারবক্ষ। চিনুক পেইরি অঞ্চলে গম চাষে সুবিধা দেয়। পেইরি তৃণভূমি অঞ্চলকে কি বলা হয় বলতো? মনে আছে তোমাদের? তোমরা কিন্তু পড়ে এসেছো। মনে নেই, আমি বলে দিচ্ছি শোনো, যে চিনুককে যে পেরিস অঞ্চলে বলছে, লক্ষ্য করা যায় এই পেইরি তৃণভূমি অঞ্চল কিন্তু পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, কারণ সেখানে প্রচুর পরিমাণে কিন্তু গম উৎপাদন হয়। আর এই চিনুক পেইরি অঞ্চলে গম চাষে কিন্তু অনেকটা সুবিধা দেয়। ঠিক আছে, দেখো এই যে অসংখ্য অঞ্চল জুড়ে এরকম গম চাষ করা হয়, তাই পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কিন্তু এই পেইরি তৃণভূমি অঞ্চলকে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো হারমাট্রাম, যে স্থানীয় বায়ু তার নাম কিন্তু হচ্ছে হারমাট্রাম। পশ্চিম সাহারা ও গিনি উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ শুষ্ক বায়ু হলো কিন্তু হারমাট্রাম। তাহলে আমরা সাহারা মরুভূমির নাম শুনেছি তো? শুনেছি। কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে। এই আফ্রিকা মহাদেশের পশ্চিম প্রান্তে দেখো এই যে এটা কি, এটা হলো কিন্তু আফ্রিকা মহাদেশ। এর পশ্চিম পারে কিন্তু সাহারা মরুভূমি অঞ্চলটা এর মাঝখানে রয়েছে, কিন্তু এর পশ্চিম দিকটাতে এবং গিনি উপকূলে যে তোমরা সবুজ অংশটা দেখছো, এই অঞ্চলে কিন্তু উষ্ণ ও শুষ্ক যে বায়ু প্রবাহটা লক্ষ্য করা যায়, তার নাম কিন্তু হলো হারমাট্রাম। অত্যন্ত উষ্ণ আর্দ্র আহ, এই বায়ু প্রবেশ করে আপেক্ষিক আর্দ্রতাকে অনেকটা কিন্তু নামিয়ে এনে স্বস্তিদায়ক অবস্থার সৃষ্টি করে বলে এটি ডক্টর উইন্ড নামে পরিচিত। দেখো ডাক্তার যেমন আমাদের অসুখ বিসুখ হলে সারায়, আমরা সুস্থ হয়ে উঠি, ঠিক তেমনি এই গিনি উপকূলে এই বায়ু কিন্তু যখন প্রবেশ করে তখন কিন্তু তার যে আর্দ্রতা বা গরম, সেই গরমটা কিন্তু অনেকটা কমে যায় এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তির ভাব আসে। তাই কিন্তু এই হারমাট্রান বায়ুকে আমরা বলে থাকি ডক্টর উইন্ড। মনে থাকবে তোমাদের? আচ্ছা, এরপরে দেখো রয়েছে লু। লু সম্পর্কে কিন্তু তোমরা অলরেডি জানো সবাই। তোমার নাম শুনেছো কখনো লু? শুনেছো। এই লু কিন্তু ভারত আর পাকিস্তানের যে থর মরুভূমি রয়েছে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলোতে কিন্তু লক্ষ্য করা যায়। লু বায়ু প্রবাহটা কি? দেখো গ্রীষ্মকালে কিন্তু দুপুরবেলা খুব গরম এক ধরনের বাতাস কিন্তু প্রবাহিত হয় এই এই ভারত ও পাকিস্তানের থর মরুভূমি অঞ্চল এবং তার আশেপাশের অঞ্চল। বিশেষ করে ভারতের যে উত্তর ভারত, যেমন তোমার রাজস ইয়ে দিল্লি থেকে উত্তরপ্রদেশ থেকে শুরু করে পাঞ্জাব এবং রাজস্থান, এই অঞ্চলগুলিতে কিন্তু দুপুরবেলা গ্রীষ্মকালে এক ধরনের গরম বাতাস কিন্তু বয়ে চলে। একেই কিন্তু আমরা কি বলবো, লু। দেখো এই লু এর প্রভাবে কিন্তু আমাদের ভারতবর্ষে গরমের সময় বা গ্রীষ্মকালে কিন্তু অনেকে মারাও গেছে। ঠিক আছে, তাহলে লু কি? লু কিন্তু হলো এক ধরনের স্থানীয় বায়ু। ঠিক আছে, মনে থাকবে তোমাদের? আচ্ছা, যদি বলে লু কোথায় লক্ষ্য করা যায়, ভারত ও পাকিস্তানে যে থর মরুভূমি রয়েছে ও তার পার্শ্ববর্তী অঞ্চল, সেই পার্শ্ববর্তী অঞ্চলেই কিন্তু লু বায়ুপ্রবাহটা লক্ষ্য করা যায়। এরপরে রয়েছে দেখো বোরা। বোরাটা কোথায় লক্ষ্য করা যায়? ইটালির অ্যাড্রিয়াটিক উপকূলে প্রবল বেগে শীতকালে প্রবাহিত অত্যন্ত শীতল বায়ু হলো কিন্তু বোরো। তাহলে এই বোরোটা কি, যে ইতালি যে অ্যাড্রিয়াটিক উপকূল রয়েছে, সেই উপকূল অঞ্চলে সমুদ্র থেকে কিন্তু অর্থাৎ স্থলভাগের দিকে কিন্তু এক ধরনের শীতল বায়ু কিন্তু প্রভাবিত হয়। একে আমরা কি বলবো? বোরা। তাহলে আমরা কিন্তু অনেকগুলো স্থানীয় বায়ু সম্পর্কে জানলাম, তাই না? দেখো এটা এই লু এর সময় কিন্তু সাধারণ মানুষ গরমে হাঁপিয়ে যায়, তারই একটি ছবি এখানে দেওয়া হয়েছে এবং উষ্ণতা কিন্তু যথেষ্ট বেড়ে যায়। আচ্ছা, এরপরে রয়েছে দেখো শিরোক্ষ। এটিও কিন্তু এক ধরনের স্থানীয় বায়ু। সাহারার উত্তর অংশ দিয়ে গ্রীষ্মকালে প্রবাহিত অত্যন্ত শুষ্ক ও উষ্ণ ধুলোপূর্ণ পীড়াদায়ক কিন্তু বায়ু হলো এই শিরোক্ষ। তাহলে শিরোক্ষ কিন্তু পীড়াদায়ক বায়ু,
অর্থাৎ আমরা সাহারার পশ্চিমাংশে দেখছিলাম কোন বায়ুপ্রবাহ, হারমাট্রন, তাই না? কিন্তু সাহারার উত্তর দিকে কিন্তু আমরা দেখছি যে সিরোক্কো নামে এক ধরনের বায়ু আসছে, যেটি ধূলিকণাকে সঙ্গ নিয়ে আসে এবং অত্যন্ত পীড়াদায়ক বায়ু। এই বায়ুকে মিশরে খামসিন বলা হয়, লিবিয়ায় গিবনি বলা হয়, স্পেনে লেভেচে বলা হয় এবং টিউনিশিয়ায় চিল্লি নামে কিন্তু পরিচিত এই সিরোক্কো স্থানীয় বায়ু। তবে পরীক্ষায় কিন্তু এটা খুব আসে যে মিশরে সিরোক্কো বায়ু মিশরে কি নামে পরিচিত? তো তোমাদের উত্তর কি হবে? যে মিশরে এটি খামসিন নামে পরিচিত। সাহারার লাল বর্ণের মৃত্তিকা বালি সমন্বিত। এই বায়ু ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ইতালিতে বৃষ্টি ঘটায়, যা রক্তিম বৃষ্টি বা ব্লাড রেন নামে কিন্তু পরিচিত। এই বৃষ্টি কৃষি ও ফসলকে বা যে সবজি চাষ হয় বা ফলকে কিন্তু খুব ক্ষতি করে, তাই একে কিন্তু বলা হয় রক্তিম বৃষ্টি। আচ্ছা, এরপরে রয়েছে দেখো মিস্ট্রাল। মিস্ট্রাল কি? আল্পসের দক্ষিণ ঢালে, আমরা আল্পসের পূর্ব ঢালে পড়েছিলাম, তাই না? এবং আল্পসের দক্ষিণ ঢালে কিন্তু ফ্রান্সের যে রোন উপত্যকা রয়েছে, সেই ফ্রান্সের রোন উপত্যকা দিয়ে প্রভাবিত এক ধরনের শীতল বায়ু কিন্তু হলো মিস্ট্রাল। তাহলে মিস্ট্রাল ও শীতল বায়ু, সিরোক্কো কিন্তু ধূলিকণাপূর্ণ পীড়াদায়ক বায়ু, তাই না? তাহলে আমরা কিন্তু অনেকগুলি স্থানীয় বায়ু সম্পর্কে পড়লাম, তাই তো? আচ্ছা, এরপরে কিন্তু আমরা ৪ নম্বর যে ভাগটা রয়েছে আকস্মিক বায়ু, সেই আকস্মিক বায়ুর মধ্যে কিন্তু প্রবেশ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আহ, স্থানীয় বায়ু সম্পর্কে। বলো তো এই স্থানীয় বায়ু কি কি সম্পর্কে আমরা পড়লাম? লু, খুব ভালো। আর কি? চিনুক আর হারমাট্রান, তাই তো? বোরো, সিরোক্কো, মিন্ট্রাল, এই সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। স্টুডেন্ট, এবারে আমরা ৪ নম্বর যে ভাগটা ছিল না যে আকস্মিক বায়ু, সেই আকস্মিক বায়ু সম্পর্কে কিন্তু জানবো। দেখো আকস্মিক বায়ু তোমার নামেই কিন্তু রয়েছে আকস্মিক, মানে কি? হঠাৎ। অর্থাৎ স্বল্প পরিসর স্থানে হঠাৎ বা আকস্মিকভাবে যে বায়ু প্রবাহ ঘটে তা হলো কিন্তু আকস্মিক বায়ু। এই আকস্মিক বায়ুকে আবার দুটি ভাগে কিন্তু ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে ঘূর্ণবাত ও দুই হচ্ছে কিন্তু প্রতিভ ঘূর্ণবাত। তাহলে তোমরা আকস্মিক বায়ু কাকে বলে জানলে? কাকে বলে? যে স্বল্প পরিসর স্থানে হঠাৎ বা আকস্মিকভাবে যে বায়ু প্রবাহ ঘটে তাকে আমরা কি বলবো? আকস্মিক বায়ু। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? ঘূর্ণবাত ও দুই কিন্তু হলো প্রতিভ ঘূর্ণবাত। আমরা এই ঘূর্ণবাত এবং প্রতিভ ঘূর্ণবাত সম্পর্কেই কিন্তু জানবো। ঘূর্ণবাত কি? আমরা ১ নম্বর দেখো রয়েছে ঘূর্ণবাত। স্বল্প পরিসর স্থানে হঠাৎ বায়ুচাপ কমে গেলে সেই অঞ্চলে বায়ু ঊর্ধ্বমুখী হয় এবং চাপের সমতা রক্ষার জন্য পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কিন্তু চক্রাকারে নিম্নচাপের কেন্দ্রে পর্যায়ক্রমে প্রবেশ করে, উষ্ণ ও হালকা হয়ে কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে কিন্তু সে উপরের দিকে উঠে যায়। তাহলে কি হলো? যে কোনো স্থানে যদি হঠাৎ বায়ুর চাপ কমে যায় তাহলে কি হবে? সেই অঞ্চলে বায়ু কিন্তু ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ একটা জায়গায় বায়ুর চাপটা কমে গেল, ফলে সেই বায়ু কিন্তু হালকা হয়ে উপরে উঠে গেল এবং যেই উঠে গেল তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা স্থানে বায়ু ফাঁকা হয়ে গেল। সেই ফাঁকটা পূরণ করার জন্য পার্শ্ববর্তী যে উচ্চচাপ বলয়গুলি রয়েছে বা উচ্চচাপ অঞ্চল রয়েছে সেখান থেকে বায়ু কিন্তু প্রবল বেগে নিম্নচাপ কেন্দ্রের দিকে পরিশোধিত হবে এবং উষ্ণ ও হালকা হয়ে কিন্তু কুণ্ডলী পাকিয়ে কিন্তু উপরের দিকে উঠবে। এরূপ নিম্নচাপ বিশিষ্ট কেন্দ্রমুখী প্রবল বায়ুপ্রবাহ হলো কিন্তু ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাদের বৈশিষ্ট্য দেখো, কেন্দ্র থেকে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ এবং কেন্দ্র ও বাইরের চাপের তারতম্য ৩০ মিলিবার বা তারও বেশি। অর্থাৎ কেন্দ্র এবং নিম্নচাপ, আবার বাইরের থেকে যে উচ্চচাপটা ছুটে আসছে তার সাথে কেন্দ্র ও বাইরের তারতম্য যে থাকবে সেই তারতম্য কিন্তু হচ্ছে কত? ৩০ মিলিবারও বেশি হয়। নাম্বার ২, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে কিন্তু বায়ু চক্রাকারে প্রবেশ করে। তাহলে কি দাঁড়ালো? যে উত্তর গোলার্ধে এই ক্রান্তীয় ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেইভাবেই কিন্তু চক্রাকারে ঘুরতে ঘুরতে কেন্দ্রের দিকে কিন্তু প্রবেশ করে। দেখো এই যে ছবিটা তোমরা দেখছো, এটা কি ঘূর্ণবাদের ছবি। দেখো এই অঞ্চলে যখন বায়ু নিম্নচাপের সৃষ্টি হবে এবং হালকা হয়ে কিন্তু উপরে উঠে যাবে, ফলে আশেপাশের যে উষ্ণ বায়ু সেটি কিন্তু প্রবল বেগে এখানে আসবে এবং আরো হালকা হয়ে কিন্তু ধীরে ধীরে উঠে উপরে উঠবে এবং
ঘূর্ণবাতের সৃষ্টি করবে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর কি পয়েন্ট রয়েছে, প্রবল ঝড় বৃষ্টি হয় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কিন্তু সৃষ্টি হয়। দেখো এই যে ঘূর্ণ ঝড়ের ফলে বা ঘূর্ণবাদের ফলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হয়, তাই না? আমরা কখনো কখনো কিন্তু রেডিওতে বা টিভিতে আগে থেকে এই ঘূর্ণবাদের দিক বা কখন হবে টাইম সম্পর্কে কিন্তু জেনে যাই, তাই না? যে বঙ্গোপসাগরে এত কিলোমিটার দূরে ঘূর্ণবাদের সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু স্থলভাগে আছড়ে পড়বে, এরকম শুনি তো। তো এটি কিন্তু সেই ঘূর্ণবাদ যেটি সমুদ্র উপরেই বেশি সৃষ্টি হয়। ঘূর্ণবাদের চক্ষু কিন্তু সৃষ্টি হয়, তাহলে কি 4 নম্বর কি ঘূর্ণবাদের চক্ষু সৃষ্টি হয়। তাহলে 1, 2, 3 এবং 4 চারটে পয়েন্ট সম্পর্কে তোমরা জানলে যে ঘূর্ণবাদের বৈশিষ্ট্য কি। এরপরে রয়েছে দেখো ঘূর্ণবাদের চক্ষু ও টর্নেডো। দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদের মাঝখানে চক্রাকার অংশে মেঘহীন থাকে এবং বায়ুর গতিবেগ কিন্তু এখানে কম থাকে। এই অংশ হলো ঘূর্ণবাদের চক্ষু। তাহলে ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে? খুব কি কঠিন? না, খুব কিন্তু কঠিন না, সহজ। যে কি, যে ক্রান্তীয় ঘূর্ণবাদের সময় যখন চক্রাকারে মেঘগুলো থাকে তখন তার মাঝখানে কিন্তু অনেকটা ফাঁকা থাকে এবং এই মাঝখানে বায়ুর যে গতিবেগ সেটাও কিন্তু কম থাকে। এই অংশই হলো কিন্তু ঘূর্ণবাদের চক্ষু। তোমরা ডান দিকে লক্ষ্য করো, এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ, মাঝখানে কিন্তু অনেকটা ফাঁকা সৃষ্টি হয়েছে, তাই না? এবং এখানে বায়ুর চাপটাও কিন্তু বা বায়ুর গতিবেগও কিন্তু যথেষ্ট কম। যে অঞ্চলের উপরে এটি অবস্থান করে সেখানে সাময়িক ঝড় বৃষ্টি বন্ধ থাকে এবং মাঝে মাঝে সূর্যোদয়ও কিন্তু দেখা যায়। তাহলে কি, যে অঞ্চলে এই ঘূর্ণবাদের চক্ষু সৃষ্টি হবে সেই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি বন্ধ থাকে এবং মাঝে মাঝে কিন্তু সূর্যকে এই ফাঁক দিয়ে কিন্তু লক্ষ্য করা যায়। সরি। এরপরে রয়েছে দেখো টর্নেডো। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কিন্তু হলো টর্নেডো। খুব ভালো করে তোমরা মনে রাখবে যে পৃথিবীর সর্বাপেক্ষা যে বিধ্বংসী ঘূর্ণিঝড় তার নাম কি? টর্নেডো। মার্কিন যুক্তরাষ্ট্রে টুইস্টার নামে কিন্তু পরিচিত এই টর্নেডো। তাহলে এই টুইস্টার কথা কোথায় উল্লেখ করা হয়? এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর এই টর্নেডো কিন্তু সব থেকে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রেতেই হয়। ঠিক আছে, দেখো তোমরা ছবি, এরকম কিন্তু ঘুরে 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 কিন্তু উপর দিকে ওঠে হাওয়া। স্থলভাগে সৃষ্টি এই ঝড়ে ক্ষুদ্র ফানেল আকৃতির মেঘের স্তূপ হাতির শুঁড়ের মতো দুলতে দুলতে কিন্তু এগিয়ে চলে। তাহলে এই যে হাতির শুঁড়ের মতো এটি কিন্তু দুলতে দুলতে এগিয়ে আসে। ঠিক আছে? টর্নেডোর বেগ 200 থেকে 500 কিমি পার ঘন্টা হতে পারে। তাহলে টর্নেডো কিন্তু 200 থেকে 500 কিমি ঘন্টা বেগে এগিয়ে আসতে পারে। এই অঞ্চলের উপর দিয়ে টর্নেডো বয়ে যায়, অর্থাৎ যে স্থানের উপর দিয়ে বা যে অঞ্চলগুলোর উপর দিয়ে টর্নেডো বয়ে যায় সেখানে কিন্তু সবকিছু সে ধ্বংস করে দেয়। সবকিছু বলতে যদি তার সামনে কোনো চাষবাসের ক্ষেত থাকে বা ঘরবাড়ি থাকে, সমস্ত কিন্তু সে ধুলোয় মিশিয়ে দেয়। ঠিক আছে? এতটাই বিধ্বংসী এই টর্নেডো। তাহলে তোমরা মনে রাখবে যে টর্নেডো সবথেকে বেশি বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? টর্নেডো। আচ্ছা, এরপরে দেখো ঘূর্ণবাদেরও কিন্তু শ্রেণীবিভাগ রয়েছে। ঘূর্ণবাদকে কয় ভাগ করা যায়? যে ক্রান্তীয় ঘূর্ণবাদ আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, তাই তো? দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদে জনিত বৃষ্টি হচ্ছে কিভাবে? নাম্বার ওয়ান, ক্রান্তীয় ঘূর্ণবাদ। ক্রান্তীয় ঘূর্ণবাদ আবার দুই প্রকার, এক হচ্ছে ক্রান্তীয় ডিপ্রেশন। এই ডিপ্রেশনটা কি? ক্রান্তীয় মণ্ডলে কম শক্তিশালী ও দুর্বল ঘূর্ণবাদ হলো কিন্তু ডিপ্রেশন। এর প্রভাবে এখানে বৃষ্টি হয় কিন্তু ঝড় হয় না। দেখো এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে না। তাহলে কি দাঁড়ালো? যে ক্রান্তীয় ঘূর্ণবাদ দু ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে কি ক্রান্তীয় ডিপ্রেশন, তাই তো? আচ্ছা, এই ক্রান্তীয় ডিপ্রেশন কিন্তু শক্তিশালী এবং দুর্বল ঘূর্ণবাদ হলো কিন্তু ডিপ্রেশন। কম কম শক্তিশালী এবং এর প্রভাবে কিন্তু কেবলমাত্র বৃষ্টি হয়, সেটি খুব জোরেও হতে পারে, কিন্তু ঝড় কিন্তু লক্ষ্য করা যায় না এই ক্রান্তীয় ডিপ্রেশনে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর রয়েছে ক্রান্তীয় ঝড়। ক্রান্তীয় ঝড় কি? সকল ক্রান্তীয় ঘূর্ণবাদ সাধারণত ঝড় বৃষ্টি ও অতি প্রবল বিধ্বংসী ঝড় বৃষ্টি উভয়ই ঘটে। তাহলে ক্রান্তীয় ঝড়ে কিন্তু যেরকম বৃষ্টি হয় সাথে সাথে কিন্তু ঝড়ও হয় এবং দুর্যোগ নেমে আসে, তাই না? বিধ্বংসী হয়।
ঝড়ের বেগ 200 কিমির বেশি হতে পারে। এই ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু হয়। বেশিরভাগ ক্রান্তীয় বিধ্বংসী ঝড়গুলির উৎস কিন্তু হলো সমুদ্রস্থল। তাহলে এই যে ক্রান্তীয় ঝড়ের সৃষ্টি হচ্ছে, এর উৎসস্থল মানে কোথায় উৎপত্তি হচ্ছে? সমুদ্রতে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো রয়েছে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম। খুব খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এগুলো সব মুখস্থ করতে হবে যে সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন নামে পরিচিত। যেমন আমাদের আহ ভারতবর্ষের পূর্ব দিকে কোন সাগর রয়েছে বলতো? বঙ্গোপসাগর, তাই না? পশ্চিম দিকে রয়েছে আরব সাগর। এই আরব সাগর ও বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয় তার নাম কিন্তু সাইক্লোন। খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু খুব দেয় প্রশ্নগুলো শর্ট কোশ্চেনে, যে সাইক্লোন কোথায় সৃষ্টি হয় বা কোন সাগরে সৃষ্টি হয়? বঙ্গোপসাগর ও আরব সাগরে। চীন সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? পরীক্ষায় কিন্তু এরকম আসে। দেখো নাম্বার 2, চীন সাগরের ঘূর্ণিঝড় কিন্তু টাইফুন নামে পরিচিত। এবারে 3 নম্বরে যদি ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হ্যারিকেন নামে পরিচিত। তাইওয়ানের টাইফু এবং ফিলিপাইনে কিন্তু ব্যাগিও ও উত্তর অস্ট্রেলিয়ায় উইলি উইলি কিন্তু প্রভৃতি হলো ক্রান্তীয় ঘূর্ণিঝড়। এগুলো কিন্তু সবই মারাত্মক ক্ষতি কিন্তু করে। বড় বড় সাইক্লোনের ফলে যখন সমুদ্র থেকে ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হয় তখন কিন্তু যেই স্থানে সাইক্লোনটা আছড়ে পড়ে সেখানে কিন্তু ঘরবাড়ি, এমনকি পশু পাখি থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু মারা যায়। এর বেগ কিন্তু যথেষ্ট বেশি থাকে। আচ্ছা, তাহলে তোমরা আশা করি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নামগুলো সম্পর্কে জানতে পেরেছো। মনে থাকবে তো যে কোন সাগরের ঝড়কে কি বলে? চীন সাগরের ঝড়কে কি বলে বলতো? টাইফুন। ক্যারিবিয়ান সাগরের এই ঘূর্ণিঝড়কে হ্যারিকেন। আর বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়কে কি নামে বলে বা কি নামে ডাকে? সাইক্লোন। ভেরি গুড। আচ্ছা, এরপরে এই যে 2 নম্বর ভাগটা দেখো ছিল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, তাই তো? তো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কি? নাতিশীতোষ্ণ মণ্ডলে বিপরীতধর্মী উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জের মিলনে সৃষ্টি ঘূর্ণবাত কিন্তু হলো এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। দেখো তোমরা ছবিতে, এদিক থেকে একটা বায়ু এবং এদিক থেকে আরেকটা বায়ু, এই দুটো বায়ু যখন মিলিত হচ্ছে, এখানে একটা বায়ু দেখো, এখানে একটা বায়ু, তখন এখানে মিলিত হচ্ছে এই সীমান্তে, সেই সীমান্তেই কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সৃষ্টি হচ্ছে। নাতিশীতোষ্ণ মণ্ডলে যে সীমারেখায় দুটি বায়ুপুঞ্জ মিলিত হয় তা সীমান্ত এবং তলে মিলিত হয় বলে এটি কিন্তু হলো সীমান্ত তল। তাহলে সীমান্ত তল কোনটা? যে উষ্ণ বায়ু, সরি নাতিশীতোষ্ণ যে বিপরীতধর্মী বায়ু দুটি সেই কিন্তু মিলিত হচ্ছে যেখানে বায়ুপুঞ্জ। সীমান্ততন্ত্র বরাবর বায়ুমণ্ডলে আলোড়নের মাধ্যমে ঘূর্ণবাদের উৎপত্তি ঘটে। তাহলে কি হলো? যে সীমান্ততন্ত্র অনুযায়ী এই অঞ্চলে কিন্তু আলোড়নের ফলে কিন্তু দেখো 6 নম্বর যে একটা, এইখানে কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট 2 নম্বর প্রতিভ ঘূর্ণবাত। তাহলে আমরা পড়েছিলাম কি যে ঘূর্ণবাদের শ্রেণীবিভাগ করতে গিয়ে দুটি ভাগ করেছিলাম। কি কি? এক ক্রান্তীয় ঘূর্ণবাত আর 2 কিন্তু হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, তাই তো? তারপরে আমরা 2 নম্বর ভাগটা কি ছিল? প্রতিভ ঘূর্ণবাত। মেইন যে আকস্মিক বায়ু তাকে কিন্তু দুটি ভাগে ভাগ করা যায়। কি কি বলতো? এক হচ্ছে ঘূর্ণবাত আর নাম্বার 2 হচ্ছে কিন্তু প্রতিভ ঘূর্ণবাত। তাহলে দেখো এই যে প্রতিভ ঘূর্ণবাত কি জিনিস? স্বল্প পরিসর স্থানে বায়ুর উষ্ণতা হঠাৎ কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায় এবং সমচাপ রেখাগুলি চক্রাকারে কিন্তু অবস্থান করে। এই অবস্থায় কেন্দ্র থেকে বায়ু ধীরে ধীরে চক্রাকারে বেরিয়ে যায়। তাহলে কি? এই অবস্থায় বায়ু কিন্তু কেন্দ্র থেকে ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাচ্ছে। এটিই হলো কিন্তু প্রতিভ ঘূর্ণবাত। দেখো এই যে ডান দিকে যে ছবিটা দেখে, আমরা বাঁ দিকে আমরা কি দেখেছিলাম? ঘূর্ণবাদে কি মাঝখানে বায়ু কি হচ্ছে? নিম্নচাপের সৃষ্টি হচ্ছে এবং আশেপাশের বায়ু এসে কিন্তু এখানে প্রবেশ করছে। এখানে কিন্তু উচ্চচাপ থেকে বায়ু কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তাকেই কিন্তু আমরা বলবো প্রতিভ ঘূর্ণবাত। ঠিক আছে? স্যার এফ গাল্টন প্রথম অ্যান্টিসিল সাইক্লোন শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন। শব্দটির সংলগ্ন অঞ্চলে প্রবল শৈত্যের কারণে প্রতিভ ঘূর্ণবাদের কিন্তু উৎপত্তি ঘটে। তাহলে নাম্বার 1 আমরা কি পড়লাম? ঘূর্ণবাত, এবং নাম্বার 2 কি পড়লাম? প্রতিভ ঘূর্ণবাত সম্পর্কে।
প্রতিভ ঘূর্ণিবাদের বৈশিষ্ট্য একটি কেন্দ্র ও বাইরে চাপের তারতম্য হয় 10 থেকে 20 মিলিবার। আমরা আগে কি পড়েছিলাম যে ঘূর্ণিবাদে কত মিলিবার বলতে হয় তারতম্য চাপের? 30 মিলিবার। এখানে কিন্তু 10 থেকে 20 মিলিবার কিন্তু চাপের তারতম্য লক্ষ্য করা যায়। নাম্বার 2, কেন্দ্র থেকে মৃদুমন্দ বাতাস চক্রাকারে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে বেরিয়ে যায়। নাম্বার 3, বৃষ্টি হয় না, আকাশ পরিষ্কার থাকে এবং শান্ত আবহাওয়াকে কিন্তু বিরাজ করে। অর্থাৎ প্রতিপ ঘূর্ণিবাদের বৈশিষ্ট্য হলো এই অঞ্চলে শান্ত আবহাওয়া লক্ষ্য করা যাবে এবং পরিষ্কার আকাশ কিন্তু লক্ষ্য করা যায়। প্রতিপ ঘূর্ণিবাদ এবং শান্ত আবহাওয়া। দেখো, প্রতিপ ঘূর্ণিবাদের কেন্দ্র ও বাইরে বায়ুচাপের ঢাল বেশি কম বলে উচ্চচাপ কেন্দ্র থেকে মৃদুমন্দ শুষ্ক বাতাস কিন্তু বাইরে বেরিয়ে যায়। দেখো এই যে শুষ্ক বাতাস কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। এখানে মেঘের সঞ্চার হয় না ও ঘনীভবন কার্যকর হয় না বলেই ঝড় বৃষ্টি কিন্তু ঘটে না। মেঘ সৃষ্টি হয় না, ফলে ঝড় বৃষ্টি কিভাবে হবে, তাই না? তাহলে ঘনীভবন প্রক্রিয়া হয় না বলে এখানে মেঘের সৃষ্টি হয় না, ফলে ঝড় বৃষ্টিও হয় না। তাই এখানে কিন্তু শান্ত আবহাওয়া বিরাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো স্টুডেন্ট, বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ। আচ্ছা দেখো, আমরা কিন্তু মাঝে মাঝে দেখি যে এই একটা ঘূর্ণিঝড় আসছে যার নাম কিন্তু হুদহুদ, তারপরে একটা ঘূর্ণিঝড় আছে যার নাম কিন্তু হচ্ছে আয়লা, আমফান, তাই তো? নাম শুনেছি তো। তাহলে এই নামকরণ কিভাবে হয়? পৃথিবীর আবহাওয়া দপ্তর WMO ক্রান্তীয় ঝড়ের অঞ্চলগুলোকে কিন্তু প্রথমে একটি ও পরে 7টি অঞ্চলে ভাগ করে। এই WHO সদর দপ্তর কোথায় জানো? WMO সদর দপ্তর, অর্থাৎ আবহাওয়া দপ্তরের যে সদর দপ্তর সেটা কিন্তু হলো জেনেভাতে। প্রথমে এটি একটি ও পরে 7টি অঞ্চলে ভাগ করে। অঞ্চলগুলির প্রধান দপ্তরকে ওয়ার্নিং সেন্টার বলে। অর্থাৎ এই যে একটি, সেই একটিকে কি বলা হয়? ওয়ার্নিং সেন্টার। এবং উক্ত 7টি যে অঞ্চল, এর মধ্যে কিন্তু ভারতীয় উপমহাদেশে, এবং এর ওয়ার্নিং সেন্টার কিন্তু রয়েছে আমাদের কোথায় না? দিল্লিতে মৌসুম ভবনে। অর্থাৎ আহ, আমাদের ভারতের যে আবহাওয়া দপ্তর রয়েছে, মৌসুম ভবন, সেখানে কিন্তু একটা, এই 7টার মধ্যে একটা অঞ্চল, ওয়ার্নিং অঞ্চল। ক্রান্তীয় ঝড়ের অঞ্চলের দেশসমূহ আগে থেকেই ঝড়ের নামকরণ ঠিক করে রাখে। তাহলে এই যে ক্রান্তীয় ঝড় যে দেশগুলোতে হয়ে থাকে, সেই দেশগুলো কিন্তু একত্রিত হয়ে কিন্তু আগে থেকে নামকরণ করে রাখে। 2020 সালের মে মাসের আগে পর্যন্ত ভারতীয় উপমহাদেশের 8টি দেশ ঝড়ের 8টি নামকরণ কিন্তু করে রাখে। পূর্বে ঘটে যাওয়া বিধ্বংসী ঝড়গুলির মধ্যে দেখো রয়েছে ফাইলিন, এর নামকরণ করেছে কে? থাইল্যান্ড। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে তোমরা। ফাইলিন যে ঘূর্ণিঝড়, তার নামকরণ কে করেছেন? থাইল্যান্ড। হুদহুদ ওমান, ফানি বাংলাদেশ, সরি এটা ফনি হবে, ফনি কিন্তু হলো বাংলাদেশ, আর আমফান থাইল্যান্ড। এরকম ভবিষ্যতেও 5-6 বছরের যে ঘূর্ণিঝড়গুলো আসবে, সেগুলো কিন্তু আগে থেকে নামকরণ করে রাখে এই উপমহাদেশের যেসব অঞ্চলগুলোতে এই ঝড়গুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে ক্রান্তীয়, এবং ধীরে ধীরে কিন্তু সমুদ্রতে সৃষ্টি হয়েছে, এটা ধীরে ধীরে কিন্তু এই যে আমাদের ভারতবর্ষ রয়েছে স্থলভাগের দিকে কিন্তু অগ্রসর হয়। মনে থাকবে? ঠিক আছে। তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আশা করি তোমরা আহ, এই যে বিভিন্ন ধরনের বায়ুপ্রবাহর লাস্ট দুটি ভাগ আমি তোমাদের পড়ালাম আজকের পার্ট 2 তে, তোমরা বুঝতে পেরেছো, তাই তো? তাহলে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমরা দেখে নেই, চলো। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। হুম। আচ্ছা দেখো, কোন দেশকে জলবায়ুগত মরুদ্যান বলা হয় বলো? ভেরি গুড। জলবায়ুগত মরুদ্যান বলা হয় কিন্তু সুইজারল্যান্ড দেশকে, তাই না? আচ্ছা, খুব ভালো বলেছো। 2 নম্বর প্রশ্ন উত্তর দাও, যে তুষারভক্ষক বলা হয় কোন বায়ুকে? চিনুক বায়ুকে, তাই না? কারণ এটি কিন্তু পর্বতের যে বরফ সেটি গলিয়ে আশেপাশে যে অঞ্চল, সেখানে বন্যা সৃষ্টি করে বলে রেড ইন্ডিয়ানরা এর নাম দিয়েছে তুষারভক্ষক, তাই তো? অর্থাৎ তুষারকে কিন্তু এ গলিয়ে বরফে পরিণত করছে। আচ্ছা, ভেরি গুড। নাম্বার 3, ডক্টর উইন্ড নামে পরিচিত কোন বায়ু বলো? ভেরি গুড, হারমাট্রন, তাই না? কারণ এটি যখন প্রবেশ করে তখন কিন্তু আহ, পরিবেশটা একটু স্বস্তিদায়ক হয়, তাই একে কি বলা হয়? ডক্টর উইন্ড। লু কি বলো? লু কি? স্থানীয় বায়ু। ভেরি গুড। তাহলে এটা কোন কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? বা ভারতের এবং পাকিস্তানের যে থরমরুভূমি রয়েছে সেখানে, এবং ভারতের যে উত্তর ভারত, যেমন উত্তরপ্রদেশ, বিহার,
এছাড়া পাঞ্জাব, রাজস্থান এই অঞ্চলগুলোতে কিন্তু এই লু লক্ষ্য করা যায়। এক ধরনের স্থানীয় বায়ু, যা গ্রীষ্মকালে দুপুরবেলা কিন্তু এই বায়ু প্রবাহিত হয়। নাম্বার 5 কি হবে দেখো, পৃথিবীর সর্বাপেক্ষ বিধ্বংসী ঘূর্ণিঝড় কি নামে পরিচিত বলো? ভেরি গুড, টর্নেডো। যাকে স্থানীয় ভাষায় আমেরিকায় কি বলা হয় বলো তো? টুইস্টার। খুব ভালো। আচ্ছা, আরব সাগর ও বঙ্গোপসাগর ঘূর্ণিঝড় কি নামে পরিচিত বলো? খুব সহজ, সাইক্লোন। ঘূর্ণিঝড় আম্পান ও ফাইলিনের নামকরণ কে? আমফান এবং ফাইলিন নামকরণ করেন কোন দেশ? তোমরা নিশ্চয়ই জানো, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গে আমফান ফাইলিনের ফলে। থাইল্যান্ড, ভেরি গুড। তাহলে থাইল্যান্ড কিন্তু আমফান ও ফাইলিনের নামকরণ করে। আচ্ছা, নাম্বার 8, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত বলো? হ্যারিকেন, ভেরি গুড। তাহলে চীন সাগরের ঘূর্ণিঝড় কি নামে পরিচিত বলো তো? বাহ, টাইফুন। ঠিক আছে, তোমরা আহ, আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনছো তাহলে, ভেরি গুড। 9 নম্বর প্রশ্নটা রয়েছে দেখো, আকস্মিক বায়ু কাকে বলে? তাহলে আকস্মিক বায়ু কাকে বলে? যে স্বল্প পরিসর কোন স্থানে হঠাৎ যখন কি হয়, বা আকস্মিকভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে আমরা আকস্মিক বায়ু বলবো। কয় প্রকার? 2 প্রকার। কি কি? ভেরি গুড, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাত, তাই তো? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি সম্পর্কে। এবং গত ক্লাসে আমরা, অর্থাৎ এর পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সাথে জেট বায়ু সম্পর্কে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তো থ্যাংক ইউ ক্লাস, সবাই খুব ভালো থাকবে।